শীতের সকাল, চারিদিকে ঘন কুয়াশা। গ্রামের কেউই তখনও ওঠেনি। সবাই যে যার ঘরে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ঠিক এই সময় বীরের ঘুমটা ভেঙে গেল। তার সারা গায়ে যেন কেমন এক অস্বস্তি। অস্বস্তির কারণটা বুঝতে গিয়ে মনে পড়ল পাশের গ্রামের মানুষ ভীষণ বিপদে আছে। গতকাল রাতেই সে এই কথাটা শুনেছে। না না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমাকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু আজ তো সোনপরীকে মেলায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে আমি মেলায় কি করে যাব? মেলায় যাওয়ার থেকে পাশের গ্রামের মানুষদের বিপদমুক্ত করার কাজটা বেশি জরুরি। সোনপরী, মনে হচ্ছে আজ আর তোমায় মেলায় নিয়ে যাওয়া হবে না। তুমি ঘুমোচ্ছ বলে তোমায় আর জাগালাম না। পারলে আমায় ক্ষমা করে দিও। এদিকে সকালে সোনপরী ঘুম থেকে উঠে দেখে বীর বাড়ির কোথাও নেই। এরকম ভাবে আচমকা তাকে না বলে কয়ে সে চলে যাওয়াতে অভিমানে তার দু চোখে জল চলে আসে। সারসবউ এই সময় সোনপরীর মনটা হালকা করার জন্য একটু কথা বলতে আসে। কিন্তু সোনপরীর অভিমান আর কমে না। বীর, তুমি কোথায় গেলে? বীর। শোন পরিমা, একদম মন খারাপ করো না। দেখবে বীর যেখানেই যাক না কেন ঠিক তাড়াতাড়ি ফিরে আসবে। থাক না মা ওর কথা। আপনি বরং বলুন আজকে কি রান্না হবে। কেন মা, থাকবে কেন? বুঝেছি, আমাদের সোনা বৌমার রাগ হয়েছে। রাগ হলেই বা কি? আপনার ছেলের কি তাতে কিছু যায় আসে? আজ তার সাথে আমার মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আর হলো না। এমনকি সে আমায় যাওয়ার সময় কোথায় যাচ্ছে, কখন ফিরবে এসব বলে যাওয়ারও প্রয়োজন মনে করেনি। খুবই অন্যায় করেছে। দেখো না, বীর এলে আমি কেমন বকা দিই। মা, শীতের বেলা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আমি রান্নাঘরে গিয়ে আনাজপাতিগুলো ধুচ্ছি। আপনি বরং ধীরে সুস্থে আসুন। এদিকে সূর্যাস্ত হওয়ার পরে বীর পাশের গ্রামের সকল মানুষকে মানুষ খেকো বাঘের হাত থেকে রক্ষা করে হামলে পড়া বাঘকে মুষ্টিবদ্ধ হাতে মেরে ধরাশায়ী করে। সাধারণ মানুষের উপর হামলা করা! অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, এবার আমি আসি। তোমরা এই বাঘকে বেঁধে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। সোনপরী, ও সোনপরী! এসেছিস বাবা? না বলে কোথায় চলে গেছিলি বলতো? মা, পাশের গ্রামের লোকেদের মানুষ খেকো বাঘের হাত থেকে উদ্ধার করতে গেছিলাম। বুঝেছি বাবা, আমি জানি আমার ছেলে সব সময় কোনো না কোনো উপকার করতেই ব্যস্ত থাকে। কিন্তু বাবা, তুই এখন তাড়াতাড়ি করে ভিতরে যা তো। ওদিকে আর একজন যে অভিমান করে বসে আছে। হ্যাঁ মা, যাই। সোনপরী, ও সোনপরী, কি করছো জানলার ধারে দাঁড়িয়ে? খুব খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ, এখন তো বলবেই খিদে পেয়েছে। কই, যাবার সময় তো একবারও মনে ছিল না যে একটিবার বলে যায়? আমি না থাকলেই তো তোমার ভালো। কেউ তোমার কাছে আর বায়না করবে না মেলায় নিয়ে যাওয়ার জন্যে। ও আচ্ছা, এই নাক মলছি, কান ধরছি। বলো, কি করলে তোমার রাগ ভাঙবে? বেশ, আমায় যদি একটা গল্প বলে মনে আনন্দ দিতে পারো তাহলে আমি রাগ করব না। তাই সই। তার আগে হাত পা মুখ ধুয়ে কিছু খেয়ে তারপর না হয় তোমায় গল্প শোনাচ্ছি। ঠিক আছে, বসো, আমি খাবার আনছি। খেয়ে দিয়ে বীর নিজের ঘরে সোনপরীকে গল্প শোনাতে বসল। বাইরে তখন জমিয়ে ঠান্ডা পড়েছে। এই গল্প তখন জমিয়ে ঠান্ডা পড়েছে।
এই গল্পটা কিন্তু শুধু গল্পই নয়, সত্যি ঘটনা। এই হপ্তাখানেক আগেই কুমুদপুর রাজ্যে ঘটেছে। সেইখানকার রাজা গোবিন্দচন্দ্রের একমাত্র পুত্র বিজয়চন্দ্রকে ধরে নিয়ে গিয়েছিল এক ভয়ঙ্করী শয়তানি ডাইনি। তারপর 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 কি হলো গো? মহারাজ তো পুত্রকে উদ্ধারের চেষ্টায় ভীষণই চিন্তিত হয়ে পড়েছেন। ওদিকে রানীমা তো শোকে আকুল, চোখে সবকিছুই অন্ধকার দেখছেন। গোটা রাজ্য এই নিয়ে হুলুস থুলু। রাজা নিজের পুত্র উদ্ধারের জন্যে তার রাজ্যের বীর সেনাপতির সাথে একদল সৈন্য সাথে নিয়ে ডাইনিকে মেরে তার পুত্র উদ্ধারের জন্য পাঠালেন। সেনাপতি কমলরাজ তার সৈন্যবাহিনীকে নিয়ে ডাইনির গুহার সামনে পৌঁছলেন। তাদেরকে দেখেই ডাইনি গেল ভীষণ ক্ষেপে। শুরু হলো ডাইনির সাথে তাদের প্রবল যুদ্ধ। তোরা যতই চেষ্টা করিস না কেন, আমার সাথে পারবি না। তোরা যতই চেষ্টা করিস না কেন, আমার সাথে পারবি না। আমি অতি শয়তান, দেখ আমার খেল। সেনাপতি কমলরাজ এবং তার সৈন্যদল ডাইনির সাথে কিছুতেই পেরে উঠল না। ডাইনির নানা কারসাজির সামনে তারা হার মানতে বাধ্য। শেষমেশ পুত্র উদ্ধার করতে না পেরেই বিষণ্ণ মুখে কমলরাজ রাজ্যে ফিরে এলেন। এসে মহারাজকে জানালেন, মহারাজ, ওই ডাইনি অতীব শয়তানি এবং মায়াবী। তার শয়তানি জাদু বল এবং নানা কারসাজিতে আমরা তার সাথে পেরে উঠিনি। পুত্রকে যদি সত্যি উদ্ধার করতে হয় তাহলে আপনি স্বয়ং তার গুহায় যান মহারাজ। বেশ, তবে তাই হোক, দেখি তার সাহস কত। শয়তানি ডাইনি, সাহস থাকে তো বেরিয়ে আয়, দেখি তুই কত সাহসী। আমার সাহসের পরীক্ষা নিস না। ভালো চাস তো ফিরে যা। আমি আমার পুত্রকে না নিয়ে কিছুতেই ফিরব না। তোর পুত্রকে আমি কিছুতেই ছাড়বো না। সামনের মাসে ওর 7 বছর হলে ওর রক্ত পান করে আমি চির অমর হব। ডাইনি, আমার সাথে কোনো মানুষ পারবে না। দেখ আমার খেল। যদি তুই প্রাণে বাঁচতে চাস তো ফিরে যা। এরপর মহারাজ বাধ্য হয়ে মনের দুঃখে প্রাসাদে ফিরে যান। এই কি হলো?
থেমে গেলে কেন? গল্পটা শেষ করো। কি করে শেষ করব? এই গল্পের তো কোনো শেষ নেই, কারণ রাজপুত্র তো উদ্ধারই হয়নি। ডাইনির দুষ্ট জাদুবলের কাছে রাজাও পেরে ওঠেননি। এই গল্প শুনে তো আমার মন খুশি হওয়ার বদলে আরো ভারাক্রান্ত হয়ে গেল। হ্যাঁ সোনপুরি, ঘটনাটা শোনার পর থেকেই আমিও খুব দুশ্চিন্তায় আছি গো। দুশ্চিন্তার কি আছে? তুমি নিজেই করো না এই গল্পের শেষ। মানে? মানে আবার কি? তুমি যদি রাজকুমারকে উদ্ধার করে রাজা রানীর কাছে ফিরিয়ে দিতে পারো, তাহলেই জানবো তুমি হলে আমার আসল বীর। আচ্ছা, তুমি যা চাও তাই হবে। আমি কালকে সকালেই রাজপুত্র উদ্ধারের কাজে নামবো। পরের দিন সকাল হতে না হতেই বীর সরাসরি কুমুদপুরের রাজপ্রাসাদে হাজির হয়ে মহারাজকে বলল, মহারাজ, আমার নাম বীর। গৌড়গঞ্জ রাজ্যে আমার বাড়ি। আমি আপনার ছেলেকে উদ্ধার করতে চাই। তুমি পারবে বীর, তুমি পারবে। তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও বীর, আমার পুত্রকে ফিরিয়ে দাও। বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ক্ষমা করবেন মহারাজ, আমার কিচ্ছু চাই না। আমি শুধু চাই শোকাতুর বাবা মার কাছে যেন তাদের সন্তান ফিরে আসে। আপনি শুধু আমার উপরে একটু ভরসা রাখুন আর বলুন যে ওই ডাইনি আপনাদেরকে ঠিক কি কি উপায়ে ধরাশায়ী করেছিল। সেই ডাইনির একখানা পোষা কাক রয়েছে। তার গুহার সামনে কোনো মানুষ গেলে সে প্রথমেই ডাইনিকে জানান দেয় এবং তারপরে এই ডাইনি শুরু করে তার খেলা। অর্থাৎ সে মুখ দিয়ে আগুন আর জলের গোলা ছুটতে থাকে, যা আটকানো একজন সাধারণ মানুষের জন্য অসম্ভব। বুঝেছি। আমি আসছি মহারাজ, কথা দিলাম আপনার পুত্রকে উদ্ধার করে তবেই ফিরব। মহারাজের কাছে সব শুনে বীর রওনা দিল ডাইনি বধ করে রাজপুত্রকে উদ্ধার করতে। অনেকটা পথ অতিক্রম করে ডাইনির গুহার কাছাকাছি আসতেই বীর মনে মনে ভাবল, ডাইনির পোষা কাকটা ডেকে তাকে জানান দেওয়ার আগেই আমাকেই কাকের স্বর নকল করে ডেকে তাকে বাইরে আনতে হবে। কিরে, কে এলো? কোন শয়তান? দাঁড়া, আসছি। আমি এসেছি, তবে কোনো শয়তান নই। আমি বীর, তুই শয়তান। কত বীর এলো গেল। তা এখানে কেন এসেছিস? মরতে নাকি? আমি নিজে মরতে নয়, তোকে মারতে এসেছি। এরপর তোকে মেরে রাজপুত্র উদ্ধার করে নিয়ে যাব। রাজপুত্রকে উদ্ধারের স্বপ্ন ভুলে যা। সামনের মাসে ও 7 বছরে পড়লে ওর রক্ত পান করে আমি অমর হব। ভালো ভালো বল, রাজপুত্র কোথায়? তুই বড়ই বেয়ারা দেখছি, এমনি এমনি যাবি না। বেশ, দেখ তবে এবার আমার খেল। ডাইনি এবারে ক্ষিপ্র গতিতে নখ দিয়ে ক্রমশ আগুনের গোলা এবং জলের গোলা ছুঁড়তে লাগলো। কিন্তু তাতেও বীরের কিচ্ছু হলো না, কারণ বীর নিজের চারিপাশে সুরক্ষা বলয় তৈরি করে নিয়ে আগুন ও জলের গোলাকে প্রতিহত করতে লাগলো। এই মায়া বলয়কে ভেদ করার ক্ষমতা তোর নেই রে ডাইনি। কে রে বাবা? কিছুতেই তো ধরাশায়ী হচ্ছে না দেখছি। ওরে বাবা রে, আমি তো হাঁপিয়ে পড়ছি দেখছি। কি রে, এ কে গো?
কই রে, ওই তুই? ডাইনি ক্লান্ত হয়ে পড়েছে, এই সুযোগেই ওর পেটে ঢুকিয়ে দেই এই মায়াবী ছোড়াখানা। গেলাম, ওরে বাবা গেলাম, গেলাম। যাওয়ার জন্যই তো পেটে ঢোকালাম। ডাইনির পেটে ছোড়াখানা ঢুকিয়ে দিয়ে বীর খুবই দ্রুত ডাইনির গুহায় প্রবেশ করে তন্ন তন্ন করে রাজপুত্রকে খুঁজতে লাগলো, কিন্তু গুহার ভেতরে কোথাওই তাকে দেখা গেল না। রাজপুত্রকে তো খুঁজে পাবি না। এ কি, তুই মরিসনি? আমি অত সহজে মরবো না রে। সে তুই কোদাল চালা, কুঠার চালা, ছোড়া চালা, যা খুশি। যা যা, নিজের ভালো চাইলে ফিরে যা। মহারাজকে দেওয়া প্রতিশ্রুতি আমি কিছুতেই ভাঙতে পারবো না। আমাকে যে করে হোক রাজপুত্রকে উদ্ধার করতেই হবে, কারণ কারণ আমি যে সোনপরীকে কথা দিয়ে এসেছি। বুদ্ধি করে কিছু না কিছু পথ বার করতেই হবে। বীর খানিকটা হতাশ ও উদ্বিগ্ন হয়ে একটা গাছের তলায় বসল। এমন সময় তার চোখে পড়ল ওই গাছের কোটরে একটা কালো রঙের কাক। ডাইনি বুড়ির গুহার দিক থেকে মুখে একটা জাদু কাঠি নিয়ে ওই কাক ওই কোটরে ঢুকছে। বীরের কাকটাকে দেখেই সন্দেহ হলো। ডাইনির পোষা কাকের মুখে জাদু কাঠি কেন? তাহলে কি এই সেই কাক? না, আমাকে অতীত থেকে রহস্য জানতে হবে। দেখি তো। শোন, আজ থেকে তুই আমার প্রাণ ভোমরা, বুঝলি? তোর ভিতরেই আমার প্রাণ সঞ্চিত থাকলো। সামনের বছরে কমাস বাদে কুমুদপুর রাজ্যের রাজার ছেলেকে বন্দি করে এনে তাকে গুহার পিছন দিকের কুঠিতে বেঁধে রেখে দেব। তারপর সে 7 বছরে পড়লে তার রক্ত পান করে আমি অমর হয়ে যাব। ও আচ্ছা, এই তাহলে আসল ব্যাপার। সন্ধে হলে কাক নিশ্চয়ই এই গাছের কোটরে বাসায় ফিরবে, আর তখনই আমি ওই কাককে মেরে রাজপুত্রকে উদ্ধার করব। কাকের কোটর থেকে বীর কাকটাকে বার করে ডাইনির উদ্দেশ্যে রেগে উঠে বলে, ডাইনি, এবারে তোর সব খেল চিরদিনের মতো শেষ হবে। অনেক জনের অনেক ক্ষতি করেছিস। এই দেখ, তোর প্রাণ ভোমরাকে আমি এবারে মেরে রাজপুত্রকে উদ্ধার। কাকের কোটর থেকে বীর কাকটাকে বার করে ডাইনির উদ্দেশ্যে রেগে উঠে বলে, ডাইনি, এবারে তোর সব খেল চিরদিনের মতো শেষ হবে। অনেক জনের অনেক ক্ষতি করেছিস। এই দেখ, তোর প্রাণ ভোমরাকে আমি এবারে মেরে রাজপুত্রকে উদ্ধার করে নিয়ে যাব। আমায় মারিস না। কে গো? কে? আমায় মারিস না। ছেড়ে দে, ওরে ওরে ওরে, ছেড়ে দে, দে, ছেড়ে দে, দে। আ, 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 আ। চলো, এবার আর তোমার চিন্তা নেই।
তোমাকে আমি তোমার বাবার কাছে নিয়ে যাব। ডাইনিকে মেরে রাজপুত্রকে উদ্ধার করে কুমুদপুর রাজ্যে ফেরে বীর। রাজপুত্রকে ফিরে পেয়ে রাজা রানী সহ গোটা কুমুদপুর রাজ্য আনন্দে আত্মহারা হয়ে যায়। রাজা খুশি হয়ে বীরকে তার রাজ্যের সবথেকে তেজস্বী একখানা সাদা রঙের ঘোড়া উপহার দেন। বীর, তুমি আমাদের জন্য যা করলে সেই ঋণ কোনোভাবে কোনোদিনও শোধ করতে পারবো না। না না, এই কথা বলবেন না মহারাজ। বিপদের সময় পাশে দাঁড়ানোটাই তো আসল ধর্ম। বীর, তুমি উপহার স্বরূপ আমাদের রাজ্যের এই সব থেকে তেজি সাদা ঘোড়াটা গ্রহণ করো। ধন্যবাদ মহারাজ। বীর সাদা ঘোড়ার পিঠে চড়েই নিজের রাজ্যে ফেরে। তারপর সজোরে সোনপুরীকে ডাক দেয়। সোনপুরী বীরের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে দেখে বীর ঘোড়ার পিঠে বসেই তার উদ্দেশ্যে বলছে, সোনপরি, তোমার কথা মতন গল্পের ইতিটা কিন্তু আমিই টেনেছি। শয়তানি ডাইনিকে মেরে রাজপুত্রকে কুমুদপুরে ফিরিয়ে দিয়ে এসেছি। আমি জানতাম বীর, তুমি পারবে। তুমি তো আমার আসল বীর। এসো, ভেতরে এসো।